রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। রাশিয়ার সাথে শত্রুতার অবসানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয়। তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্র নিয়ে। কৌশলপত্রে বলা হয়েছে ইউরোপ সভ্যতা 20 বছরের মধ্যে বিলুপ্ত হতে পারে। জাপানের যুদ্ধবিমানে হামলা চীনা যুদ্ধবিমান থেকে। ওমান সাগরে ইরানের বড় আকারের নৌমহড়া। লরি ভর্তি জার্মান আর্মির অস্ত্র চুরি। ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত F-16 ফাইটার জেট। রাশিয়ার সাথে দীর্ঘ শত্রুতার অবসানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের হুমকি নয়। রাশিয়ার সাথে এখন থেকে স্থিতিশীল ও স্বাভাবিক সম্পর্ক রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে। চলতি সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এই ঘোষণা দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। বস্তুত এর মাধ্যমে অবসান হতে চলেছে রাশিয়া ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুরু করা নতুন স্নায়ুযুদ্ধের। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই নিরাপত্তা কৌশলপত্রে ইউরোপের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে বাধা দিচ্ছে ইউরোপ যদি নিজেদের সংশোধন না করে তাহলে আগামী 20 বছর পর তাদেরকে আর চেনা যাবে না। তাদের সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে। তাদের অর্থনৈতিক যেসব সমস্যা রয়েছে সেগুলো তাদের সভ্যতাকে বিলুপ্তির পথে নিয়ে যাবে। ট্রাম্প প্রশাসন প্রকাশিত এই কৌশলপত্র নিয়ে তোলপাড় চলছে গোটা ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে। রাশিয়ার পক্ষ থেকে কৌশলপত্রকে স্বাগত জানিয়ে বলা হয়েছে এটার সাথে রাশিয়ার ভবিষ্যৎ রূপকল্পের মিল রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে বলেছেন তারা এটি নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন। পেসকভ বলেছেন তাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এটা খুবই আশাবাদী একটি দিক ভবিষ্যৎ পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য। অপরদিকে ইউরোপের অনেক কূটনীতিক যুক্তরাষ্ট্রের কৌশলপত্রের তীব্র সমালোচনা করে বলেছেন এটা যুক্তরাষ্ট্র নয় বরং রাশিয়ার জাতীয় নিরাপত্তা কৌশলপত্র। এতে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক ডেমোক্রেট বলেছেন ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য ধ্বংসে মাঠে নেমেছে। চলতি সপ্তাহে প্রকাশিত 33 পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশ্যে আসে রোববার। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র অবশ্যই রাশিয়ার প্রতি কৌশলগত স্থিতিশীলতা পুনঃস্থাপন করবে যা ইউরোপের অর্থনীতিকে স্থিতিশীল করবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে বিদেশি প্রভাব মোকাবেলা করা, যুক্তরাষ্ট্রের অভিবাসন বন্ধ করা এবং ইউরোপের সেন্সরশিপ ধারণাকে প্রত্যাখ্যান করা হয়েছে। কৌশলপত্রে ইউরোপকে তাদের পশ্চিমা মূল্যবোধ পুনরুদ্ধারের জন্য উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কৌশলপত্রে রাশিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের কথা বলা হলেও ইউরোপের কয়েকটি দেশের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং তাইওয়ানকে সামরিক ব্যয় আরও বৃদ্ধি করতে হবে। ইউরোপের কর্মকর্তারা বলেছেন তারা যখন যুক্তরাষ্ট্রের সাথে মিলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ইউরোপের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্রের এই কৌশলপত্র যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফল বলেছেন কৌশলপত্রে যাই থাকুক না কেন যুক্তরাষ্ট্রই হবে আমাদের প্রধান মিত্র দেশ। পোল্যান্ডের উগ্রপন্থী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টাস্ক যুক্তরাষ্ট্রের কৌশলপত্রের সমালোচনা করে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন ইউরোপ আপনাদের শত্রু নয় বরং প্রধান মিত্র। আমাদের প্রধান শত্রু হলো রাশিয়া। ডেমোক্রেট সংসদ সদস্যরা ট্রাম্পের নিরাপত্তা কৌশলপত্রের সমালোচনা করে বলেছেন এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ধ্বংস করে দেবে। কলোরাডোর কংগ্রেসম্যান জেসন ক্রাউ বলেছেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে উপস্থিতি ও অবস্থান তার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে এই কৌশলপত্র। নিউ ইয়র্ক ডেমোক্রেট কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স বলেছেন কয়েক দশক ধরে মূল্যবোধ ভিত্তিক যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব তা বাতিল করে দিয়েছে নতুন কৌশলপত্র। ডোনাল্ড ট্রাম্প 2016 সালে প্রথমবার যখন ক্ষমতায় আসেন তখন তিনি তার প্রশাসন ও যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট সহ নীতি নির্ধারকরা রাশিয়াকে যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু ও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যায়িত করেন। রাশিয়াকে মোকাবেলায় ট্রাম্প তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আধুনিকায়নের ঘোষণাও দেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে সীমিত শক্তির পারমাণবিক বোমা হামলার লক্ষ্যে একটি ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা তৈরির নির্দেশ দেন এবং তা তৈরিও করা হয়। বস্তুত ট্রাম্প প্রশাসনের
সম্মেলনের সময় রাশিয়া ও চীনের সাথে নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রের সাথে স্নায়ুযুদ্ধ শুরু হয়, যার আনুষ্ঠানিক রূপ দেয় বাইডেন প্রশাসন। 2021 সালে তথাকথিত সামিট ফর ডেমোক্রেসির সামিটের মাধ্যমে বাইডেন প্রশাসন চীন ও রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে একত্র করার উদ্যোগ নেন এবং এর মাধ্যমে চীন ও রাশিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নতুন স্নায়ুযুদ্ধ শুরু হয়। চীন ও রাশিয়ার ক্রমাগত ঘনিষ্ঠতা এবং সামরিক ও অর্থনৈতিকভাবে উভয় দেশের সম্মিলিত উত্থানকে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তার আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করে। এজন্য যুক্তরাষ্ট্র প্রথমে রাশিয়ার মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। 1991 সালে স্নায়ুযুদ্ধে রাশিয়ার পরাজয়ের পর পুতিনের নেতৃত্বে রাশিয়া আবার ঘুরে দাঁড়ায় এবং যুক্তরাষ্ট্রের জন্য আবার হুমকি হিসেবে আবির্ভূত হয়। যুক্তরাষ্ট্র এবার পরিকল্পনা করে যাতে রাশিয়া ভবিষ্যতে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে না পারে। সে কারণে রাশিয়াকে একই সাথে সামরিক ও অর্থনৈতিকভাবে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে। আর এ লক্ষ্যে ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্রের তল্পি বাহক ইউরোপ। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে সহায়তা দিয়েছে $100 বিলিয়ন বেশি। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ এর পরিমাণ $350 বিলিয়ন। অপরদিকে ট্রাম্প প্রশাসন প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও ক্ষমতায় এসে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেন চীনকে ধ্বংস করার লক্ষ্যে। কিন্তু বাইডেন ও ট্রাম্প উভয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে রাশিয়া ও চীনকে ধ্বংসের। দীর্ঘ ইউক্রেন যুদ্ধের পরও রাশিয়া এখনও সামরিক ও অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে আছে। অপরদিকে ট্রাম্প প্রশাসন বেশ ভালো করে বুঝে গেছে বাণিজ্য যুদ্ধের মাধ্যমে চীনকে পরাস্ত করা সম্ভব নয়। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে যেমন সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন, তেমনি রাশিয়ার সাথেও বিরোধ মিটিয়ে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার পথে রয়েছেন। ট্রাম্পের নতুন এই কৌশলপত্রকে অনেক বিশ্লেষক বিশ্বের জন্য বড় ধরনের ভূমিকম্প পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার 10 নং ডাউনিং স্ট্রিট কার্যালয়ে সোমবার একটি সম্মেলন ডেকেছেন। সেখানে যোগ দিবেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে তেমন কোনো অগ্রগতি ছাড়া শেষ হয়েছে 3 দিনব্যাপী বহুপক্ষীয় সম্মেলন। জাপানের একটি যুদ্ধবিমানের ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম আক্রমণ চালিয়েছে চীনা একটি যুদ্ধবিমান। শনিবার জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে উভয় দেশের যুদ্ধবিমান অপারেশন পরিচালনার সময় ঘটে এ হামলার ঘটনা। রোববার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি অস্ট্রেলিয়া সফরের সময় চীনের বিরুদ্ধে এই অভিযোগ করেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, জাপানের একটি F-15 ফাইটার জেটের ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেমে আক্রমণ চালায় চীনা J-15 ফাইটার জেট। এতে লক হয়ে যায় জাপানি যুদ্ধবিমানের ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম। আকাশে নিরাপদ ফ্লাইট পরিচালনার জন্য অপরিহার্য ফায়ার কন্ট্রোল রাডার। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ফায়ার কন্ট্রোল রাডারে আক্রমণ মানে যুদ্ধবিমানে হামলার শামিল। জাপানের অভিযোগের জবাবে চীন বলেছে, ওকিনাওয়া দ্বীপের কাছে তারা বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করছিল। এমন সময় জাপান তাদের যুদ্ধবিমান ওড়ায় আকাশে। আমরা জাপানের যুদ্ধবিমানকে এলাকা ত্যাগের নির্দেশ দিলেও উল্টো জাপানের যুদ্ধবিমান আমাদের যুদ্ধবিমানের আরও কাছে চলে আসে। শনিবারের এই ঘটনা নিয়ে চীন ও জাপান উভয় পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ ও বিবৃতি। গত মাসে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচাই বলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে তাহলে জাপান তাইওয়ানের হয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে। এরপর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় এবং কূটনৈতিক সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। চুরি হয়ে গেছে জার্মান আর্মির একটি অস্ত্র বোঝাই লরি। নভেম্বরের শেষের দিকে জার্মানির স্যাক্সনি আনহল্ট রাজ্যে এই ঘটনা ঘটে। রোববার জার্মানি প্রকাশ করেছে এ তথ্য। এতে বলা হয়, পরিবহনের সময় একটি লরিতে বহন করা হচ্ছিল বিপুল পরিমাণ বুলেট, কিন্তু লরিটি গন্তব্যে পৌঁছার পর দেখা গেল তাতে কোনো অস্ত্র নেই। লরিতে কি পরিমাণ বুলেট ছিল তা প্রকাশ করেনি জার্মানি, তবে ধারণা করা হচ্ছিল কমপক্ষে 20,000 রাউন্ড পিস্তল ও বন্দুকের গুলি ছিল তাতে। এছাড়া ছিল অন্যান্য অনেক ক্ষুদ্রাস্ত্র। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে একটি F-16 যুদ্ধবিমান। তবে বিমানটি ভূপাতিত হওয়ার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতি এবং শুক্রবার ওমান সাগরে বড় আকারে সামরিক মহড়া পরিচালনা করেছে ইরান। ওমান সাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর জুড়ে পরিচালিত এ মহড়ায় ইরান ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ছাড়া শক্তিশালী দূরপাল্লার ড্রোনের পরীক্ষাও চালায়। জুন মাসে ইরান ইসরায়েল 12 দিন ব্যাপী যুদ্ধের পর এটি ছিল ইরানের বড় পরিসরে আয়োজিত সামরিক মহড়া। এতে অংশ নেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরান বলেছে, ইরান ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনরায় চালু করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে বেশি বিতর্কিত, সবচেয়ে বেশি বিশ্লেষিত এবং সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির শিকার এই জটিল সম্পর্ক। এই সম্পর্ককে কেন্দ্র করে একটি মৌলিক প্রশ্ন বারবার উঠে আসে: কে আসলে কার নিয়ন্ত্রক? মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলে মধ্যপ্রাচ্যে তার কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, নাকি ইসরায়েল তার শক্তিশালী অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব, লবি, কার্যক্রম ও ন্যারেটিভ গঠনের ক্ষমতার মাধ্যমে ওয়াশিংটনকে নিজের ইচ্ছানুসারে নীতি নির্ধারণে বাধ্য করে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে কে মালিক আর কে চাকর, এই প্রশ্নের উত্তর খোঁজার পথ সরল নয়, বরং এটি এক জটিল প্যারাডক্স, যেখানে উভয় পক্ষেই একই সঙ্গে নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত। এই পাপেটিয়ারের প্যারাডক্সকে বোঝার জন্য আমাদের কয়েকটি ঐতিহাসিক, কৌশলগত ও রাজনৈতিক দিক বিশ্লেষণ করতে হবে, যার কেন্দ্রে রয়েছে উইলকারসনের যুক্তি, ওয়াল্ট মেয়ারশাইমারের বিতর্কিত থিসিস, নিক্সনের দ্বৈত মনোভাব, কংগ্রেসের ভীতি নির্ভর অবস্থান এবং দুই দেশের অভ্যন্তরীণ স্বার্থের পারস্পরিক নির্ভরশীল বাস্তবতা। প্রথমে আসি কর্নেল লরেন্স উইলকারসনের ব্যাখ্যায়। তিনি বহুবার বলেছেন যে আমেরিকার পররাষ্ট্র নীতিকে ইসরায়েল নিয়ন্ত্রণ করে বলে যে ধারণা প্রচলিত রয়েছে তা গভীর বাস্তবতাকে আড়াল করে। তার মতে ইসরায়েল আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের ফরওয়ার্ড অপারেটিং বেস, মধ্যপ্রাচ্যে এমন সব কাজ করার জন্য ব্যবহৃত একটি শক্তিশালী মিত্র, যা মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে করতে পারে না বা করতে চায় না, যেমন ইরানকে নিয়ন্ত্রণ করা, আরব জাতীয়তাবাদকে সীমিত করা, আঞ্চলিক শক্তিগুলোর উত্থান ঠেকানো, তেলবাহিত পথের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির যৌক্তিকতা তৈরি। এসব ক্ষেত্রেই ইসরায়েল মার্কিন স্বার্থের বাস্তবায়নকারী হিসেবে কাজ করে। উইলকারসনের মতে ইসরায়েলের ক্ষমতা মূলত কার্যগত, তারা মার্কিন নীতির বাস্তবায়ন করে, মার্কিন নীতি নির্ধারণ করে না। কিন্তু এই ব্যাখ্যার সাথে সরাসরি বিরোধ তৈরি হয় ওয়াল্ট ও মেয়ারশাইমারের সুপরিচিত থিসিসের সঙ্গে। 2007 সালে তারা প্রকাশ করেন দ্য ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি, যা প্রকাশের পর একাডেমিক জগতে ঝড় তোলে। তাদের যুক্তি ছিল আইপ্যাক এবং অন্যান্য প্রো ইসরায়েল লবি মার্কিন নীতিকে এমনভাবে প্রভাবিত করে যে যুক্তরাষ্ট্র প্রায়শই নিজেদের কৌশলগত স্বার্থের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেয়। তারা বলেন এই লবির ক্ষমতা অতুলনীয় এবং সমালোচকদের দমনে বা রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসে এই লবি অত্যন্ত কার্যকর। ফলে ওয়াল্ট মেয়ারশাইমারের ব্যাখ্যায় ইসরায়েল কোনো মার্কিন প্রক্সি নয়, বরং মার্কিন নীতি নিয়ন্ত্রণকারী একটি শক্তিশালী বাহিনী। এই দুই বিপরীত ব্যাখ্যার মাঝে পড়ে মার্কিন ইসরায়েল সম্পর্ককে ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়। এই রহস্যকে আরো স্পষ্ট করে রিচার্ড নিক্সনের দুই বিপরীতমুখী উক্তি। একদিকে তাকে বলতে শোনা যায়, দ্য জায়নিস্ট লবি ইজ ডুইং ইট টু মি, আই হেট ইট। এখানে নিক্সন যেন এক প্রকার রাজনৈতিক জিম্মি দশা, ক্রোধ ও অসহায়তার প্রকাশ ঘটাচ্ছেন। কিন্তু পরে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ইজ নট অ্যান অ্যাসেট, ইসরায়েল ইজ এ লায়াবিলিটি। এই কথাটি মার্কিন রাষ্ট্রযন্ত্রের গভীর অভিজ্ঞতা প্রতিফলিত করে। ইসরায়েল কৌশলগতভাবে উপকারী হলেও রাজনৈতিকভাবে ব্যয়বহুল। এই দ্বন্দ্বই পাপেটিয়ারের প্যারাডক্সের প্রথম স্তর, ব্যবহারের প্রয়োজন বনাম রাজনৈতিক জিম্মি দশা। এখন আসি কৌশলগত বাস্তবতায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রয়োজন মতো তার সামরিক সক্ষমতা, গোয়েন্দা নেটওয়ার্ক, সাইবার প্রযুক্তি, আঞ্চলিক অবস্থান এবং রাজনৈতিক ভূমিকার জন্য ব্যবহার করে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। তারা ইরানের বিরুদ্ধে সামনের সারির প্রতিরোধ শক্তি, আরব জাতীয়তাবাদকে নিয়ন্ত্রণের শক্তি, যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্পের বড় ক্রেতা এবং গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে সাইবার নিরাপত্তায় স্ট্যাক্সনেটের মতো যৌথ অপারেশন মার্কিন ইসরায়েল সম্পর্কের গভীরতা দেখায়। আবার আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার জন্য ইসরায়েল মার্কিন স্বার্থের গুরুত্বপূর্ণ হাতিয়ার। সৌদি আরব, ইরান, তুরস্ক ও কাতারের মতো শক্তিগুলোর মাঝে
ভারসাম্য রাখতে ইসরায়েলকে ব্যবহার করা হয়। অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকতে পারত না। বছরে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা, জাতিসংঘে ভেটো সুরক্ষা, আন্তর্জাতিক তদন্ত থেকে রক্ষা, আরব বিশ্বের সাথে সামরিক ভারসাম্য বজায় রাখা এবং অভ্যন্তরীণ বৈধতা এসব যুক্তরাষ্ট্রই দেয়। এই পারস্পরিক নির্ভরতা উভয় পক্ষকে দুর্বল ও শক্তিশালী করে। কিন্তু পাপেটিয়ারের প্যারাডক্সের সবচেয়ে বিস্ফোরক দিক হচ্ছে মার্কিন কংগ্রেসের অবস্থান। উইলকারসনের ভাষায়, কংগ্রেস ইজ নট কন্ট্রোল বাই ইসরায়েল, কংগ্রেস ইজ কন্ট্রোল বাই ফিয়ার। অর্থাৎ কংগ্রেসের সদস্যরা ইসরায়েলের বিরোধিতা করেন না কারণ তারা ইসরায়েলের চাপে আছে, বরং তারা ভয় পায় রাজনৈতিক প্রতিশোধের। আইপ্যাকের প্রভাব এখানেই সবচেয়ে বেশি। কোনো সিনেটর বা কংগ্রেসম্যান যদি গাজা যুদ্ধের সমালোচনা করেন, যদি অস্ত্র সহায়তা প্রশ্নবিদ্ধ করেন বা যদি মানবাধিকার লঙ্ঘনের কথা বলেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে অর্থবহুল প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো হয়, মিডিয়া অভিযানে শত্রু তৈরি করা হয় এবং রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়। রিপাবলিকান এক কৌশলবিদের ভাষায়, এভরি রিপাবলিকান মেম্বার হ্যাজ এ জায়নিস্ট বেবিসিটার টেলিং হিম হাউ টু ভোট। এই কথাটি বাস্তবতার অতিরঞ্জন হলেও মার্কিন রাজনীতিতে ইসরায়েল প্রশ্নে অস্বাভাবিক চাপের উপস্থিতি অস্বীকার করা যায় না। এই অবস্থায় নাটকীয় উদাহরণ ঘটে 2015 সালে, যখন নেতানিয়াহু রিপাবলিকানদের আমন্ত্রণে ওবামার অনুমতি ছাড়াই কংগ্রেসে ভাষণ দেন। তিনি প্রকাশ্যে ওবামার পরমাণু চুক্তির সমালোচনা করেন আর কংগ্রেস সদস্যরা তাকে 43 বার দাঁড়িয়ে অভিবাদন জানায়। এই দৃশ্য ছিল যেন এক বিদেশি নেতা মার্কিন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করছেন, আর মার্কিন কংগ্রেস তাতে উল্লাস করছে। এই ঘটনায় টেইল ওয়েগিং দ্য ডগ বা লেজ তার কুকুরকে নাড়ায় ন্যারেটিভকে বৈধতা প্রদান করে। যদিও ইসরায়েল সব ক্ষেত্রে সফল নয়, ইসরায়েল ওবামার ইরান চুক্তি ঠেকাতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র আরব রাষ্ট্রগুলোর কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করেনি। গাজা যুদ্ধের সময় কিছু প্রশাসন ইসরায়েলের উপর সীমিত চাপ দিয়েছে, অর্থাৎ ইসরায়েল মার্কিন নীতিকে সবসময় পুরোপুরি ডিকটেট করতে পারে না। এখানে প্যারাডক্স আরও গভীর হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যবহার করে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে, কিন্তু কেউ কারো উপর পুরো নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারে না। সম্পর্কটি এমন এক সমান্তরাল নির্ভরতার ফাঁদ যেখানে উভয় নিজেদের নিয়ন্ত্রক মনে করলেও বাস্তবে উভয়ই পরস্পরের বন্দী। নেতানিয়াহু প্রায় বলেন, উই শেয়ার ভ্যালুজ, কিন্তু এই ন্যারেটিভ আসলে অসম সম্পর্কের কূটনৈতিক ক্যামোফ্লেজ। কারণ মূল্যবোধ নয়, বাস্তবতা হলো ইসরায়েলের সামরিক বাঁচামরা নিশ্চয়তা দেয় যুক্তরাষ্ট্র, আর যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে কৌশলের বাস্তবায়নকারী হিসেবে কাজ করে ইসরায়েল। এই দুই দেশের সম্পর্ক নিয়ন্ত্রক নিয়ন্ত্রিতের নয়, বরং পারস্পরিক স্বার্থে আবদ্ধ দুটি শক্তির টানাপোড়েনের সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ক্ষমতা প্রক্ষেপণ করতে চায় এবং ইসরায়েল আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা চায়। এই দুই মৌলিক বাস্তবতা পাপেটিয়ারের প্যারাডক্সকে চিরস্থায়ী করে তোলে। শেষ পর্যন্ত বাস্তবতা হলো মার্কিন ইসরায়েল সম্পর্ক এমন এক নাটক যার স্ক্রিপ্ট কেউ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু নাটক থামানো কারো পক্ষে সম্ভব নয়। আর তাই কে মালিক আর কে দাস, এই প্রশ্নের উত্তর এখনো একরৈখিক নয়। উভয় পরস্পরের উপর নির্ভরশীল, উভয় পরস্পরের দ্বারা সীমাবদ্ধ এবং উভয় পরস্পরের শক্তি ও দুর্বলতার অংশ। এই কারণেই এই সম্পর্ক পাপেটিয়ার প্যারাডক্সে পরিণত হয়েছে, যেখানে দুই অভিনেতাই নিজেদের নিয়ন্ত্রক মনে করে, কিন্তু বাস্তবে উভয়ই একটি বৃহত্তর কৌশলগত নাটকের বন্দী চরিত্র। দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে আসছিলেন মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাব। অবশেষে তাকে হত্যা করতে সক্ষম হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শাবাবের সংগঠন পপুলার ফোর্সেস এবং ইসরায়েলি গণমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একসময় হামাসের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করলেও ফিলিস্তিনিদের কাছে তিনি ছিলেন ইসরায়েলের দালাল। দক্ষিণ গাজার তারাবিন বেদুইন গোত্রের সদস্য আবু শাবাব, বয়স 30-এর কোঠায়। যুদ্ধ শুরুর আগে তিনি সাধারণ মানুষের কাছে তেমন একটা পরিচিত ছিলেন না। পরে হঠাৎ অ্যান্টি টেরর সার্ভিস নামে একটি গোষ্ঠীর নেতৃত্ব গ্রহণ করেন, যা পরবর্তীতে পপুলার ফোর্সেস নামে পরিচিতি পায়। প্রায় 100 সশস্ত্র সদস্য নিয়ে এ বাহিনী রাফার পূর্বাঞ্চল সহ ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় ছিল। গাজায় মাদক সম্পর্কিত অপরাধের কারণে বেশ কয়েক বছর ধরেই কারাগারে বন্দী ছিলেন আবু শাবাব। হামাস ইসরায়েল যুদ্ধের শুরুতে তিনি কারাগার থেকে পালিয়ে যান। এরপর ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসে। তার বাহিনীকে অস্ত্র ও সহায়তা দেওয়ার বিষয়টি স্বীকার করেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফিলিস্তিনিদের অভিযোগ, পপুলার ফোর্সেস মূলত তাদের বাড়িতে তল্লাশি চালানো, প্রতিরোধ যোদ্ধাদের আটক বা হত্যা এবং বিস্ফোরক অপসারণের মতো কাজ করে ইসরায়েলের লক্ষ্য পূরণে ভূমিকা রাখছিল। গাজাবাসীকে দেওয়া মানবিক সহায়তা লুটের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। জাতিসংঘের একটি নথিতে আবু শাবাবকে লুটতরাজের প্রধান হোতা হিসেবেও উল্লেখ করা হয়েছে। এসব কারণেই তিনি সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এমনকি তার নিজ গোত্র জানায় তার মৃত্যুর মাধ্যমে অন্ধকার এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে। হামাস ও গাজার নিরাপত্তা সূত্রগুলো জানায় আবু শাবাবকে হত্যার কারণ ছিল মূলত তিনটি। প্রথমত, প্রকাশ্যে ইসরায়েলের হয়ে কাজ করা এবং হামাসের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা তাকে হামাসের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করে। দ্বিতীয়ত, রাফা ও আশপাশের এলাকায় তার বাহিনীর তৎপরতা হামাসের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর ওপর সরাসরি চ্যালেঞ্জ তৈরি করে। তৃতীয়ত, দখল, লুট ও চোরাচালানের মতো ঘটনা তাকে জনগণের কাছ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়। আবু শাবাবকে হত্যায় হামাসের পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং কৌশলী। প্রথমে হামাসের এক তরুণ যোদ্ধা শাবাবের বাহিনী পপুলার ফোর্সেসে যোগ দেয়। একসময় এই তরুণ রাফায় অতর্কিত হামলা চালিয়ে আবু শাবাব ও তার কয়েকজন সহযোগীকে হত্যা করেন। আবু শাবাবের ধারণা ছিল হামাসের যে কোনো হামলা বাহির থেকে আসবে। দলের ভেতর থেকেই যে হামলা আসবে এটা তিনি কল্পনাও করতে পারেননি। অন্ধকার ভবিষ্যতের ভয় যখন ঘনিয়ে আসে, ঠিক তখনই নতুন আলো খুঁজতে পথে নামে কিছু সাহসী মানুষ। তুরস্কের ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাইকার যেন হাঁটছে ঠিক সেই পথে। সেখানে ড্রোনের সাফল্যের পর এবার তাদের চোখ পড়েছে মডুলার পারমাণবিক চুল্লির দিকে। চারিদিকে জ্বালানির সংকট, বদলে যাওয়া আবহাওয়া আর অনিশ্চয়তার চাপ, সবকিছুর মাঝেই তারা খুঁজে পেয়েছে নতুন এক শক্তির পথ। গেল বুধবার সাংবাদিকদের এমনটাই জানান জ্বালানি মন্ত্রী আলপারসলান বায়রাক্তার। আলপারসলান জানান, তুরস্ক সরকার 2050 সালের মধ্যে মোট 12টি প্রচলিত পারমাণবিক চুল্লির মাধ্যমে তাদের বিদ্যুতের 10 থেকে 15% উৎপাদন করার পরিকল্পনা করছে। এছাড়া সরকার নতুন ধরনের পারমাণবিক প্রযুক্তি, ছোট মডুলার পারমাণবিক চুল্লি থেকে 5000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। মন্ত্রী আরো বলেন, শুধু প্রযুক্তি নয়, আঙ্কারা সাজাচ্ছে নতুন আইনও, যাতে শর্ত পূরণ করলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বানাতে পারে প্রোটোটাইপ। বাইকারের চেয়ারম্যান সেলচুক বায়রাক্তার মনে করেন, এই নতুন জ্বালানি যুগে পারমাণবিক শক্তিই হবে ভবিষ্যতের চাবিকাঠি। তার ভাষায়, তুরস্ক এখনও তার আসল জায়গায় পৌঁছায়নি। সেই পথে হাঁটতে হলে তৈরি করতে হবে হাজারো প্রকৌশলীকে। বাইকার হলো তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা। তাদের ফ্ল্যাগশিপ সামরিক ড্রোন বায়রাক্তার TB2 রপ্তানি করা হয়েছে বেশ কয়েকটি দেশে। সিরিয়া, আজারবাইজান, ইউক্রেন ও লিবিয়ার সংঘাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এই ড্রোন। এদিকে মন্ত্রণালয় থোরিয়াম চালিত রিঅ্যাক্টর থেকে শুরু করে সব বিকল্প পথ খতিয়ে দেখছে। তুরস্কের মাটিতে যেহেতু রয়েছে প্রচুর থোরিয়াম, তাই তারা বিশ্বাস করে এই সম্পদই একদিন খুলে দেবে তাদের পারমাণবিক শক্তিতে স্বনির্ভরতার দরজা। মন্ত্রী জোর দিয়ে বলেন, তুরস্কের উল্লেখযোগ্য থোরিয়াম মজুদ রয়েছে, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভবিষ্যতের জ্বালানি বিকাশে। অস্ত্র ত্যাগে রাজি হামাস, তবে নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, এমন মন্তব্য করেছেন স্বাধীনতাকামী সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা বাসেম নাইম। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের আগে ইসরায়েলি প্রধানের দাবি হামাসের নিরস্ত্রীকরণ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নিশ্চয়তা পেলে সে শর্ত মানতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। বহু রক্তপাত আর ধ্বংসযজ্ঞের পর গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির 20 দফা অনুযায়ী শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের আলোচনা। এই ধাপের ফোকাস গাজার ভবিষ্যৎ। অঞ্চলটিতে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন ও টেকনোক্র্যাটিক কমিটি গঠন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির অন্যতম মূল পয়েন্ট। তবে এই ধাপে ইসরায়েলের মূল দাবি হামাসের নিরস্ত্রীকরণ। উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠীটির শাসনের অবসান চায় তারা। Simultaneous with the advance to the second stage, I think it's important to make sure that চলতি মাসের শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হবে, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ পর্যায়ে, দ্বিতীয় ধাপ আরও জটিল হবে। কেবল যুদ্ধবিরতি নয়, হামাসের নিরস্ত্রীকরণ ও গাজাকে অস্ত্রমুক্ত করায় we'll be having very important conversations. হামাস বলছে তারা অস্ত্রত্যাগে প্রস্তুত, তবে শর্ত দিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনে দীর্ঘ আলোচনার জন্য উন্মুক্ত বলে জানান সংগঠনের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা বাসেম নাইম। তাদের অস্ত্র কোথায় কিভাবে ব্যবহার হতে পারে তা নিয়েও কথা বলতে আগ্রহী তারা।
দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় হামাস উন্মুক্ত, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করবে। ফিলিস্তিনের পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের বিনিময়ে হামাস অস্ত্রত্যাগের আলোচনায় প্রস্তুত। নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিরা হামলার শিকার হলে যেন তাদের নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা থাকে। গাজায় যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক দলকে স্বাগত জানালেও ফিলিস্তিনিদের ওপর বিদেশি শক্তির শাসন, আধিপত্য বা নেতৃত্ব মেনে নিতে রাজি নয় হামাস। যুদ্ধবিরতি চুক্তি পর্যবেক্ষণে জাতিসংঘের বাহিনীকে সীমান্তে স্বাগত জানাই। চুক্তি লঙ্ঘন হলে তা নিয়ে রিপোর্ট করুক, সংঘাত এড়াতে ব্যবস্থা নেওয়া হোক। তবে ফিলিস্তিন ভূখণ্ডে কোনো বিদেশি শক্তিকে আধিপত্যের ম্যান্ডেট দেয়া হবে না। যুদ্ধবিরতির মাঝেও গাজায় নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2 মাসে প্রাণহানির শিকার 370 জনের বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না বলেও স্পষ্ট জানিয়েছেন হামাস নেতা বাসেম নাইম। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।